গাজায় আবারও ক্ষমতার পালাবদল। দৃশ্যপটে ফিরে এসেছে সেই শক্তি যার নাম শুনলেই ইসরায়েলের মাথায় ঝড় ওঠে, হামাস। ক্ষমতায় ফিরে এসেছে তারা, আর এই দৃশ্য দেখে যেন নিজ ছায়াতেই কেঁপে উঠেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেও, তাদের হত্যা করেও হামাসকে দমিয়ে রাখতে পারেনি ইসরায়েল, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই সংগঠন। ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠে এখন শঙ্কা। তারা বলছেন, ট্রাম্পের নিরস্ত্রীকরণের যে চাপ, যে প্রচেষ্টা, সবই এখন বাতাসে উড়ে গেছে। কারণ যে গোষ্ঠীকে তারা শেষ করতে চেয়েছিল, সেই গোষ্ঠী আবার গাজায় শাসনের দড়ি হাতে তুলে নিয়েছে। এই প্রত্যাবর্তন নেতানিয়াহুর জন্য এক সুস্পষ্ট কৌশলগত বিপর্যয়। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, হামাস আবারও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে সেই অঞ্চলগুলোতে যেগুলো আইডিএফের দখলে নেই। যেন নীরব ছায়ায় তারা সংগঠিত হয়েছে, গড়ে তুলেছে শক্তি, আর দখল নিয়েছে নিজেদের হারানো জমি। চ্যানেল 13-এর বোমশেল রিপোর্ট তো আরও আতঙ্ক ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে, হামাসের এই নাটকীয় পুনরুত্থান যেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উপহাস করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা মন্ত্রিপরিষদের সদস্যদের সতর্ক করেছিলেন, ঝড় আসছে, প্রস্তুত থাকুন। প্রতিবেদন বলছে, গাজার 25টি পৌরসভার মধ্যে 13টিতেই হামাস ফুল স্কেলে তাদের অভিযান শুরু করে দিয়েছে। এটা আর ছোটখাটো সংগঠনের উঠে দাঁড়ানো নয়, এটা শক্তির প্রদর্শন, প্রমাণ তারা এখনও অদম্য। ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন, হামাসের যোদ্ধারা আবার চেকপয়েন্টে দাঁড়িয়েছে, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো নিজেরাই মেরামত করছে। যেন তারা বলতে চাইছে, আমরাই গাজার প্রকৃত শক্তি, আমরাই গাজার নিয়ন্ত্রক। হামাসের এই পুনরুত্থান দেখে হতবাক আইডিএফ। তারা নেতানিয়াহুর সরকারকে পরামর্শ দিয়েছে, এখনই নিজেদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা তৈরি করো, কারণ শুধু আমেরিকার প্রস্তাব দিয়ে হামাসকে থামানো যাবে না। ইসরায়েলি সামরিক বাহিনী পরিষ্কার বলেছে, হামাসকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সেটা মোটেও যথেষ্ট নয়। হামাসের এই দৃপ্ত প্রত্যাবর্তন শুধু নেতানিয়াহুই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও বিস্মিত করেছে। কারণ ট্রাম্প তার 20 পয়েন্টের শান্তিসূত্রে হামাসকে অস্ত্র ফেলে দিতে বলেছিলেন। তার কথা ছিল, যদি তারা যুক্তিসঙ্গত সময় নিরস্ত্রীকরণ না করে, আমরা তাদের নিরস্ত্র করব। কিন্তু বাস্তবতা যেন তার মুখে চপেট আঘাত করল। ওয়াশিংটন বলেছিল, হামাস নাকি যুদ্ধবিরতির আগে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই দাবি নিয়ে ট্রাম্পের গ্রহণ করা ট্রুস প্ল্যানও হামাসের অস্ত্রহীনতার আহ্বান জানিয়েছিল। কিন্তু হামাস সরাসরি বলেছে, এ ধরনের কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি, বরং তারা অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টির কৌশল ব্যবহার করছে। নেতানিয়াহু আবার হুমকি দিয়েছেন, হামাসের নিরস্ত্রীকরণ হবে, সহজ পথে বা কঠিন পথে। কিন্তু বাস্তবতা হলো, যাদের তিনি নিরস্ত্র করতে চাইছেন তারাই এখন শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা আবার শাসন চালাচ্ছে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা 25 নভেম্বর রাফাহে 5 হামাস কর্মীকে হত্যা করেছে। কিন্তু মাটির নিচ থেকে, ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন যেন জানিয়ে দিচ্ছে, হামাসকে শেষ করা এত সহজ নয়। গাজার মাটিতে তাদের শেকড় আরও গভীরে, আরও শক্তভাবে প্রথিত। ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র চাপ, আর সেই চাপের সামনে দাঁড়িয়ে বৈঠক থামিয়ে দিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট বার্তা দিলেন, ইসরায়েলকে এখনই গ্রহণ করা যাবে না, সৌদি আরব প্রস্তুত নয়। ট্রাম্পের আপিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বৈঠকের ভেতরের উত্তাপ জানালেন কর্মকর্তারা। এমবিএস তার অবস্থান ধরে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতেই বলেন, আজ ওভাল অফিসে আমাদের একজন অত্যন্ত সম্মানিত মানুষ আছেন। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। মানবাধিকার সহ অনেক বিষয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি ভবিষ্যতের রাজা। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 18 নভেম্বরের সেই বৈঠকে ইসরায়েলি ইস্যুতে এমবিএস ট্রাম্পকে এক হাই ভোল্টেজ ধাক্কা দেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, 2 মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের ঘটনা জানেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে, আব্রাহাম চুক্তি নিয়ে দুজনের আলোচনায় বাতাসে জমে উঠেছিল। গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। কিন্তু এর আগেই রিয়াদ বলেছিল, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েল স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কোনো আলোচনা নয়।
আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুই রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী। তবুও ট্রাম্প আশা করেছিলেন বৈঠক থেকে কোনো অগ্রগতি আসবে, কিন্তু বাস্তবতা হলো সৌদির কার্যত শাসকের কাছ থেকে তিনি পেলেন তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট হাউস কর্মকর্তারা এমবিএসকে জানান, ট্রাম্প সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে কিছু ইতিবাচক ফল চান। ট্রাম্প নিজেও জোর দিয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি চাপ দেন সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। কিন্তু এমবিএসের স্পষ্ট না শুনে ট্রাম্প হতাশ হয়ে পড়েন। এমবিএস বলেন, সৌদির ভেতরে ইসরায়েল বিরোধী প্রবল জনমত আছে। আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের কথারও জবাব দেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, দেখতে হতাশা ও বিরক্তির মতো দেখাচ্ছিল। ট্রাম্প সত্যিই চেয়েছিলেন সৌদি আরব যোগ দিক, কিন্তু এমবিএস ছিলেন দৃঢ়। আরেক কর্মকর্তা বলেন, ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন, আলোচনা সৎ ছিল, কিন্তু এমবিএস শক্ত মানুষ, তিনি নিজের অবস্থানে অটল। এমবিএস তার শর্তও জানিয়ে দেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে অপরিবর্তনীয়, বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ একটি পরিকল্পনা দিতে হবে। তিনি বলেন, পরে দরজা খোলা আছে, কিন্তু দুই রাষ্ট্রীয় সমাধানই মূল সমস্যা। ইতিহাস বলছে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসলামের জন্মস্থান সৌদি আরবের কখনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। এমনকি 1947 সালে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিল রিয়াদ। খামেনিকে হত্যা ষড়যন্ত্র, তেহরানের চোখে দুই শত্রু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই চাঞ্চল্যকর অভিযোগের তীর সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের অন্যান্য বিদেশি শত্রুদের দিকে। এই উদ্বেগের খবরটি 23 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ISNA এর রিপোর্ট অনুযায়ী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। খাতিব যদিও কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ইরানি কর্মকর্তারা প্রায়শই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। তবে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হওয়ার আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন সরাসরি মন্তব্য ছিল বেশ বিরল। মন্ত্রী খাতিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই মন্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে ইঙ্গিত করেছেন। চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে, যা প্রমাণ করে এই দুই দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সামরিক শত্রুতা কতটা গভীর। ওই সংঘাত চলাকালীন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের পক্ষ থেকে আসা খামেনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন। ট্রাম্পের আশঙ্কা ছিল, এমন পদক্ষেপ নিলে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান, তবে মন্তব্য করেন যে এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প অবশ্য প্রকাশ্যে খামেনিকে খুব সহজ লক্ষ্য বলে মন্তব্য করেছিলেন, তবে বলেছিলেন, আমরা তাকে এখনই সরাচ্ছি না, অন্তত এখনকার জন্য নয়। পরে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন যে তিনি নাকি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা 86 বছর বয়সী খামেনি রাষ্ট্রীয় সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতা ধরে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে যুদ্ধের সময় তিনি সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে খামেনি আঘাতপ্রাপ্ত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে লড়াই শুরু করে দেবে। যদিও 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সতর্ক করেছে যে যদি তেহরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করে তবে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত হওয়ার পর ইরান ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। ইরান স্পষ্ট বলেছে, প্রতিরোধ অক্ষের ওপর হামলা করলে এর জবাব পেতে হবে এবং ইরান এই অঞ্চলে শক্তিশালী সতর্কবার্তা দিচ্ছে।
ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত দেয়। তিনি বলেন, ইসরায়েল ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। তার মতে, ইসরায়েল যেভাবে টার্গেট করে প্রতিরোধ নেতাদের হত্যা করছে তা তাদের নিজেরই পতনকে ত্বরান্বিত করছে। সাবেক IRGC কমান্ডার সতর্ক করেছেন, ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড তাদের নিজেদের ধ্বংস ডাকছে। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই বলেন, এই হত্যাকাণ্ড আঞ্চলিক প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। ইরান যে নিজেকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং বৃহত্তর প্রতিরোধ অক্ষের কেন্দ্র হিসেবে দেখে, এই বক্তব্য তা পরিষ্কার করে। তিনি কেরমানের এক শোক সভায় বলেন, প্রতিটি শহীদ কমান্ডার ইসরায়েলকে পতনের আরও কাছে ঠেলে দেয়। তার অভিযোগ ছিল, ইসরায়েল মনে করে প্রতিরোধ নেতাদের হত্যা করলেই জাতিগুলোকে নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু তা পুরোপুরি ভুল ধারণা। তিনি আরও বলেন, এই কমান্ডাররা শুধু কোনো সংগঠনের নন, পুরো জাতির সম্পদ। তাই তাদের মৃত্যু আরও বড় প্রতিক্রিয়া তৈরি করবে। এটি ইরানের অবস্থানকে শক্তভাবে তুলে ধরে। তারা প্রতিরোধ কমান্ডারদের আঞ্চলিক নায়ক হিসেবেই মনে করে। এই বক্তব্যের পর আসে খবর, হিজবুল্লাহ বৈরুতে হাইথাম তাবাতাবাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। আরও বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে তাবতাবাই এবং আরও 4 জন দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, এই অভিযানটি ছিল সুনির্দিষ্ট আঘাত, যেখানে হিজবুল্লাহ চিফ অফ স্টাফ তাবতাবাইকে টার্গেট করা হয়েছিল। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, লেবাননের রাজধানীতে এই বিমান হামলার নির্দেশ ব্যক্তিগতভাবে তিনি নিজেই দিয়েছেন। ইসরায়েল আরও বলেছে, তাবাতাবাই হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক অস্ত্র নেটওয়ার্ক তত্ত্বাবধান করতেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পশ্চিমের শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1 বছর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও 23 নভেম্বর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল। লেবাননের গণমাধ্যম সতর্ক করে দিয়েছে, এত উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যা করলে বড় ধরনের প্রতিশোধ আসতে পারে। এদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের এসব কর্মকাণ্ড অঞ্চলকে অস্থিতিশীল করছে এবং এর কঠিন পরিণতি আসবে। ইরান স্পষ্ট জবাব দিচ্ছে যে প্রতিরোধ অক্ষকে দমন করা যাবে না, বরং এসব হামলা তাদের আরও একত্রিত করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামলার পর হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করে আরও অভিযান চালানো হবে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতৃত্বের বড় অংশ ধ্বংস করে দিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হাইথাম আলী তাবতাবাইকে হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ইসরায়েলের আঙিনায় হামাস নতুন সেনাবাহিনী গঠন করছে। এই প্রশ্ন এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে। আরব জাতির যোদ্ধারা হামাসের সাথে যোগ দিচ্ছে। এটি হামাসের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল নতুন যুদ্ধের আশঙ্কায় নতুন বাহিনী গঠন করেছে, তবে হামাসের শক্তি বৃদ্ধি ইসরায়েলের সেই পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। একটি ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং হামাস সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি 2 শক্তিশালী সংগঠনের মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলের জন্য আরও উদ্বেগজনক। কান দাবি করেছে, হামাস রাদওয়ান বাহিনীকে সমর্থন করার জন্য প্রস্তুত। যোদ্ধাদের একটি কোম্পানি গঠন করেছে। হামাস শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তিও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনেও বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হলে শত শত হামাস যোদ্ধা হিজবুল্লাহর সাথে যোগ দিতে পারে। এর মানে হলো, হামাসের যোদ্ধারা শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে কার্যকর একটি যুদ্ধক্ষম বাহিনী হয়ে উঠছে। দীর্ঘযুদ্ধে হামাসের মর্যাদা দুর্বল হওয়ার পর হিজবুল্লাহর সাথে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং একাধিক দেশে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং গত নভেম্বরে শেষ হয়েছিল। সেই সময়কালে ইসরায়েল তার বেশিরভাগ হামলা হিজবুল্লাহ অবস্থানের উপর কেন্দ্রীভূত করেছিল, কিন্তু বিপরীতে হামাস লেবানন জুড়ে তার উপস্থিতি শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। এর মধ্যেই কান বলাচ্ছে, হামাস তহবিল সংগ্রহ করছে এবং লেবাননের রকেট উৎপাদন সম্প্রসারণ করছে। এই কার্যক্রম 3টি শহরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে: টায়ার, সিডান এবং ত্রিপোলি। অর্থাৎ হামাস এখন বহু ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বৈরুতে ইসরায়েলের কমান্ডার তাবতাবাইকে হত্যা করার একদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরান সংশ্লিষ্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার কথা বিবেচনা করছে।
বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে হত্যা করার পর এটি করা হয়েছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি যে তারা কিভাবে তাবতাবাইয়ের হত্যার প্রতিক্রিয়া জানাবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। হিজবুল্লাহ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটি প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হল কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়।
ভারত পাকিস্তান সংঘর্ষকে চীনের অস্ত্র পরীক্ষার সুযোগ হিসেবে ব্যবহার, মার্কিন রিপোর্টে দাবি। রিপোর্ট এনডিটিভির। আমেরিকার একটি দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতকে চীন তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা ও প্রচারের জন্য সুযোগ বুঝে কাজে লাগিয়েছিল। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের এই প্রতিবেদনে বলা হয়, 4 দিনের এই সীমান্ত সংঘাতকে বেইজিং তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের পরীক্ষা এবং বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে। এর লক্ষ্য ছিল ভারতের সাথে তাদের চলমান সীমান্ত উত্তেজনা এবং চীনের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে সহায়তা করা। মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষে প্রথমবার চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে ছিল HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, J-10 যুদ্ধ বিমান। প্রতিবেদন অনুসারে এই ব্যবহার বাস্তব অর্থে মাঠে তাদের অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ এনে দেয়। পাকিস্তানকে অস্ত্র বিক্রির প্রস্তাব। প্রতিবেদনটি আরও দাবি করেছে যে সংঘাত শেষ হওয়ার পর জুন মাসে চীন নাকি পাকিস্তানকে 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল। কমিশনের গবেষণা, প্রকাশ্যে আসা তথ্য এবং গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা এই রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে। একে অস্ত্র বিক্রি বৃদ্ধির একটি প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে যে মে মাসের এই সংঘাতকে প্রক্সি যুদ্ধ বলা হলে উস্কানিদাতা হিসেবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে। ফরাসি রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভুয়া তথ্য প্রচার। প্রতিবেদনে আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, ভারত পাকিস্তান সংঘাতের পর চীন ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে হেয় করার জন্য ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল। ফরাসি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ফরাসি রাফালের বিপক্ষে তাদের নিজস্ব J-35 এর পক্ষে ভুয়া প্রচার শুরু করে। এই প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি ব্যবহার করা হয়। ছবিগুলো চীনের অস্ত্রে ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষ হিসেবে দাবি করা হয়েছিল। তবে চীন এসব প্রতিবেদনকে সম্পূর্ণভাবে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে। রাফাল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আপনারা যে তথাকথিত কমিশনের কথা বলছেন তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে। তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল। ভারত অভিযোগ করে যে এই হামলার সাথে জড়িতদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে, যা পাকিস্তান নাকচ করে দেয়। গত 7 মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। পাল্টাপাল্টি হামলার পর সংঘাত শুরু হয়, যা 4 দিন ধরে চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তার মধ্যস্থতায় 10 মে 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বৈরুতের হামলার পর গর্জে উঠেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন চরম সতর্কতায়। হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যতম শীর্ষ নেতা তাবতাবাই হত্যার পর তাদের প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত। আমাদের সামরিক প্রধানকে হত্যা করে ইসরায়েল সেই লাল রেখা পেরিয়ে গেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আঘাত বিবেচনা করছে, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ চিফ অফ দ্য স্টাফকে হত্যা করেছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি তাবতাবাইয়ের হত্যার জবাব কিভাবে দেয়া হবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কোমাতি বলছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। আরও অভিযোগ উঠেছে, ইসরায়েল এই সংঘর্ষকে ইচ্ছা করে বাড়াচ্ছে, আর সেই উস্কানিতে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হিজবুল্লাহ এখনও ইসরায়েলি হামলা সহ্য করে যাচ্ছে, যেন বলছে, তোমাদের পাল্টা আঘাত করব, কিন্তু সময়টা আমরা ঠিক করব।
এদিকে নেতানিয়াহুর স্বীকারোক্তি এসেছে, তাবতাবাইকে টার্গেট করেই বৈরুতে এই সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় 5 জন নিহত হয়েছে, 25 জন আহত। তাবতাবাই ছিলেন হিজবুল্লাহর কিংবদন্তি ইউনিট রাদওয়ানের নেতা। যুদ্ধের মুহূর্তে তিনি ছিলেন প্রস্তুতির কেন্দ্রবিন্দু, সেই মস্তিষ্ক যে শত্রুর আগাম নড়াচড়া আন্দাজ করে যোদ্ধাদের সাজিয়ে নিতেন। তিনি ছিলেন আকিলের উত্তরসূরি, যাকে 2024 সালের হামলায় হত্যা করা হয়েছিল। কিন্তু হাইথাম আলী তাবতাবাই কে ছিলেন? হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকেই তিনি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত ছিলেন। 93 ও 96 সালের ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি ছিলেন ফ্রন্ট লাইনের সাহসী যোদ্ধা। 1996 থেকে 2000 সালের লেবানন মুক্তি পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়েছেন নাবাতিয়ে অক্ষ কমান্ড। অধিকৃত শেবা ফার্মসে বীরত্বপূর্ণ বিরকাত আল নাক্কার অভিযানে তিনি ছিলেন কমান্ডার। 2000 থেকে 2008 পর্যন্ত তিনি নেতৃত্ব দেন খাইম অক্ষ কমান্ড। 2006 সালের জুলাই যুদ্ধের সময় খাইম অক্ষ বরাবর তিনি নেতৃত্ব দেন অগণিত সাহসী মুখোমুখি লড়াইয়ে, যেখানে ইসরায়েলি বাহিনী বুঝেছিল হিজবুল্লাহর মাটিতে হামলা মানেই আগুনে হাত দেয়া। হাজ ইমাদ মুখ নিয়ে শহীদ হওয়ার পর তিনি ইন্টারভেনশন ফোর্সের দায়িত্ব নেন এবং মাত্র কয়েক বছরের মধ্যেই হিজবুল্লাহর আক্রমণ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যান। ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লেবাননের পূর্ব সীমান্তে তিনি গড়ে তোলেন অপারেশনাল স্ট্রাকচার। তার হাতেই জন্ম নেয় আজকের ভয়ঙ্কর রাদওয়ান ফোর্স, যারা ইসরায়েলের উত্তর সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে। পুরো এক্সেস অব রেজিস্ট্যান্সে তিনি ছিলেন উচ্চ পর্যায়ের অন্যতম কৌশলগত মস্তিষ্ক। আল আকসা ফ্লাড অভিযানের সময় তিনি নেতৃত্ব দেন অপারেশন স্টাফ, যেখানে প্রতিরোধের আগুন ভস্মীভূত করে দেয় ইসরায়েলি হিসাব নিকাশ। তাবতাবাইয়ের মৃত্যুর পর যেন বাতাসে ভাসছে প্রতিশোধের গন্ধ। হিজবুল্লাহ চুপ আছে, কিন্তু তাদের নীরবতার ভিতর শব্দ হচ্ছে আগ্নেয়গিরির গর্জন। একটাই প্রশ্ন, তারাদের প্রতিশোধ কখন শুরু হবে? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা। ইরান বলছে তারা প্রস্তুত। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে 2000 ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। চীন ও রাশিয়া নতুন অক্ষ তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানকে অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা সংকট প্রকাশ্যে এসেছে, ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইসরায়েলকে সামরিক শক্তিতে পিছিয়ে ইরান কিভাবে আকাশপথে সম্পূর্ণ আধিপত্যের দাবি করল? ইসরায়েলি প্রতিরক্ষা ঢাল ফাটল ধরায় মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, আমরা সারাদিন ক্ষেপণাস্ত্র আটকাতে পারব না। ইরানের যুদ্ধের প্রস্তুতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি। জানা গেছে ইরান তার ঘোর শত্রু ইসরায়েলের সাথে পরবর্তী দফা শত্রুতার আভাস পাচ্ছে। হুমকি বাড়তে থাকায় ইরান আরেকটি যুদ্ধের জন্য ধীরে ধীরে তার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সম্প্রতি IAEA ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুদ্ধে অক্ষত রয়েছে। IAEA প্রধান বলেছেন যে তেহরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডের কাছাকাছি। ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন বিশেষজ্ঞ NYT-কে জানিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনে 24 ঘন্টা কাজ করছে। আলী ভাইজ বলেছেন, আরেকটি যুদ্ধের ক্ষেত্রে ইরান আশা করছে ইসরায়েলের বিরুদ্ধে একবারে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় 530 থেকে 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রায় 48টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে আঘাত হানে, যার ফলে 28 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সুপার স্পিড করার বিষয়ে গর্ব করেন। আব্বাস আরাকচি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি 12 দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি। 12 দিনের যুদ্ধে শত্রু তার সমস্ত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, ওই যুদ্ধে জায়নবাদী শাসনের আকাশ ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো প্রতিরক্ষামূলক স্তর আমাদের ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। চীন ও রাশিয়া কর্তৃক ইরানকে অস্ত্র সরবরাহ। CNN রিপোর্ট করেছে, চীন থেকে সোডিয়াম পারক্লোরেটের চালান ইরানে পৌঁছেছে। এই রাসায়নিকটি ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগানোর প্রধান উপাদান। চীন ইরানকে তাদের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করেছে বলে জানা গেছে এবং রাশিয়া তাদের MiG-29 জেট দিয়েছে। অক্টোবরে ফাঁস হওয়া নথি থেকে জানা যায় যে ইরান মস্কো থেকে 48টি সুখোই Su-35 যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারে।
এক সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের কাছে মাত্র 12 দিনের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল বলে রিপোর্ট করা হয়। যুদ্ধের 5 দিন পর 18 জুন একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের প্রতিরক্ষা সংকটের কথা প্রকাশ করেন। ওই কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলের অ্যারো সিস্টেমের সরবরাহ কমে আসছিল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক টম কারাকো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা চালিয়ে যেতে পারে না। ইসরায়েল সম্প্রতি অ্যারো ইন্টারসেপ্টরের উৎপাদন দ্রুত করার জন্য একটি উৎপাদন চুক্তিতে স্বাক্ষর করেছে।